স্থান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। বাংলা শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে সংবাদপত্র ভিত্তিক এই অনুষ্ঠানটি। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে আছেন দুজন বিশিষ্ট আলোচক অতিথি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। তাদের সঙ্গে পরিচয় পর্বের পরেই আমরা আজকে আমাদের হাতে যে খবরগুলো আছে সেগুলো আপনাদের মূল খবরগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে আছেন কবি নাসির আহমেদ, সহযোগী সম্পাদক দৈনিক সমকাল, এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আরাফাত, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক। আপনাদের দুজনকে স্বাগত আজকে এই অনুষ্ঠানে। আমরা যে খবরটি সব পত্রিকারই শিরোনাম হিসেবে আছে, অনেকদিন পরে এই ধরনের একটি খবর হলো যে সব পত্রিকাতেই প্রধান শিরোনাম বা দ্বিতীয় শিরোনাম, সেটা হচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশনকে দুটি ভাগে ভাগ করার জন্য মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এবং জানেন যে কারণ একটা উত্তর হবে, একটা দক্ষিণ, অর্থাৎ উত্তর ঢাকা সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনারা পড়েছেন দুজনেই যে কি কারণ দেখানো হয়েছে এটা। তো আমি আরাফাত আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি যে আপনার কাছে এই খবরটি মানে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? আমি যেটা জানি যে বেশ কিছুদিন ধরে আমাদের মধ্যে একটা প্রশ্ন ছিল যে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে না কেন। বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের স্পেকুলেশন আমরা শুনেছি যে সরকার হয়তো বিভিন্ন কারণে এটি পিছাচ্ছে বা সরকারের জনপ্রিয়তা কমে গেছে, এটা বিভিন্ন ধরনের বিষয় আসলে। কিন্তু আমরা আবার এটাও শুনতাম যে আসলে সরকারের মধ্যে এক ধরনের চিন্তা আছে যে ঢাকা সিটি কর্পোরেশনকে দুভাগে বা তিন ভাগে ভাগ করার একটা পরিকল্পনা আছে। তো মূল কারণটি সেটি ছিল সিটি কর্পোরেশন নির্বাচনকে পিছানোর, এবং তার প্রমাণ আজকে আমরা দেখলাম। বিষয়টি হচ্ছে ঢাকা শহর আসলে ওই অর্থে পৃথিবীর অন্যান্য অনেক বড় শহর যেগুলো আছে সেগুলোর সাথে তুলনা করলে আয়তনে ছোট হলেও জনসংখ্যা দিকে যারা আসলে একটা শহরের সিটি কর্পোরেশনের যারা সার্ভিস রিসিপেন্ট এন্ডে যারা থাকেন সেই মানুষকে যদি আপনি গণনায় ধরেন তাহলে একটা বিশাল বড় একটি শহর। এবং পৃথিবীর অন্যান্য বড় শহরে আমরা দেখেছি সিটি কর্পোরেশনগুলোকে আসলে দুভাগ, তিন ভাগ, চার ভাগেও ভাগ করে এই সিটি কর্পোরেশনকে পরিচালনা করা হয়। তো সেই দিক থেকে আমি মনে করি এটি একটি আধুনিক এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত হয়েছে। কারণ হচ্ছে যে এত বিশাল সংখ্যক মানুষকে প্রপার যে নাগরিক সুবিধা দেওয়ার জন্য আসলে এটি ডিসেন্ট্রালাইজ করার প্রয়োজন ছিল, এবং তার মাধ্যমে যেটি হবে আমি যেটি মনে করি যে নাগরিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কাজগুলি আরো এক্সপেডাইট হবে এবং আরো ফোকাসড করে দুভাগে দুজন মেয়রের আন্ডারে যদি এই যে ভাগ করে যারা যে ভাগের মধ্যে পড়ছেন যে জনসাধারণ সিটিজেন ঢাকা সিটির, তাদের নাগরিক সুবর্ধনের ক্ষেত্রে এটি যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে এবং যৌক্তিক হয়েছে, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এটি ভালো হয়েছে, একটি ভালো ডিসিশন। কি বলেছেন যে সরকারের দিক থেকে যে কারণে এই অনুমোদনটা দেওয়া হয়েছে বা এই ভাগটা করা হয়েছে, যে তাদের লক্ষ্য হচ্ছে যে নাগরিক সুবিধাগুলো যাতে যারা বাস করছে এখন প্রায় 1,20,00,000 লোকের শহর এখন, এটা বলা হয় এমন শহরে আরো লোক বাইরের থেকেও কিন্তু ভাসমান লোক আছে, আপনি কনসিডার করলে এটা 1,20,00,000 আরো বেশি হবে, নিত্যদিনই কিন্তু আসছে। তো সেই দিক থেকে তো সরকারের লক্ষ্য আছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যেমন ধরুন যে এখন যিনি মেয়র আছেন বা যারা ওয়ার্ড কমিশনার আছে, এই নির্বাচনটা হয়েছিল 2002 সালে, এবং তারা কিন্তু এই যে কারণেই হোক নির্বাচন পিছিয়ে যাওয়ার কারণে তাদের মেয়াদ হচ্ছে 5 বছরের, কিন্তু উত্তীর্ণ শুধু না, তারা প্রায় দুটো মেয়াদ মানে আপনি আরেকটি 5 বছরের মেয়াদের তারা আছে, কিন্তু তারা কোনো কাজ করছেন না। মেয়র কোনো কাজ করছেন না, ওয়ার্ড কমিশনাররা কাজ করছেন না যে কাজগুলো করার কথা। এমনকি মেয়র, আমরা যেটুকু জানি যে সংসদে একটা আইন হয়েছে, যে আইনের আওতায় যে এই মেয়র যতগুলো এখানে এই সুযোগ মানে বিদ্যুৎ বলুন, পানি বলুন, গ্যাস বলুন, যে নাগরিক সুবিধাদির যে সংস্থাগুলো আছে তাদেরকে নিয়ে বৈঠক করা, তাদের সঙ্গে আলোচনা করা, এই দায়িত্ব কিন্তু মেয়রকে দেওয়া হয়েছে, কিন্তু তিনি সেই বৈঠকও করছেন না। অর্থাৎ মেয়র রাজনৈতিকভাবেই তিনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন। আমি সেই কথাটাই হিসেবে বলছি, যদি সেটা হয় তাহলে আরো 2-3জন মেয়র হলে এটা নিশ্চয়তাটা কি যে এই সুবিধাটা আমরা পাবো। এটি যেটি বললেন এটা তো দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা একটা খুবই যৌক্তিক প্রশ্ন। তবে আমরা সেই প্রশ্নে এটা যত ভাগ করেন বা ভাগ না করেন কিছুতেই কিছু হবে না।
কিন্তু আমি বলছি বা ভাবছি যে পয়েন্ট অফ ভিউ থেকে সেটা হচ্ছে যে একটি ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, সরকারের সদিচ্ছাটার দিক থেকে কোনো মানে তর্ক নেই, কিন্তু সেটা যারা নির্বাচিত হচ্ছেন তাদের তো ইমপ্লিমেন্ট সেটা যারা করতে করবেন। হবে। না এখানে তো এক ধরনের রাজনীতির বিষয় আছে এখানে। যিনি নির্বাচিত মেয়র এই মুহূর্তে আছেন, মেয়াদ উত্তীর্ণ এবং পরবর্তী মেয়াদ পর্যন্ত, পরবর্তী ইলেকশন হওয়ার আগ পর্যন্ত উনি আছেন এবং উনি বিরোধী পক্ষের, আমরা যেটা জানি রাজনীতিতে আমাদের দেশের, যার ফলশ্রুতিতে হয়তো উনি একটু ইনঅ্যাক্টিভ হয়ে আছেন বা উনি সহযোগিতা পাচ্ছেন না বিভিন্ন ধরনের, হোয়াট এভার দ্য রিজন ইজ। তো এই জায়গাগুলো আসলে আমার যেটা মনে হয় কি, যে দায়িত্ব নিবে তাদেরকে, রাজনীতিবিদ তো বটে, কিন্তু তার ঊর্ধ্বে উঠে এক একজনকে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও দায়িত্ব পালন করতে হবে এবং তার দায়িত্বটা বুঝে নিতে হবে। এবং এই যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন একটি দরকার, একটি হচ্ছে যে ব্যবস্থাপনায় যেটি বলে যে আপনি যতটা বিকেন্দ্রীকৃত করবেন, বিকেন্দ্রীকরণ করবেন, তত কিন্তু সার্ভিসটা এক্সপেডাইট হয়, আরো ত্বরান্বিত হয়, আরো কুইকার হয়। এবং এটা যতটা এককেন্দ্রিক হয়ে যায় তত এটা স্লথ হয়ে যায়। কাজেই বিকেন্দ্রীকরণের কোনো অল্টারনেটিভ নাই, আধুনিক ম্যানেজমেন্টে সেটি বলে। এবং পৃথিবীর উন্নত যে কোনো দেশ বলেন, বড় কোম্পানি, সব ক্ষেত্রে কিন্তু এই ফিলসফি ডিসেন্ট্রালাইজেশন যেটা। এবং মজার ব্যাপার হচ্ছে কিন্তু আমরা অনেক বছর আগে কিন্তু ঢাকা 4টা ভাগে বিভক্ত আমরা দেখেছিলাম, আপনার মনে আছে নিশ্চয়ই। 1988 সালে তখন কিন্তু সিটি কর্পোরেশন না, ঢাকা মিউনিসিপাল কর্পোরেশন না, তখন ঢাকাকে 4টা অঞ্চলে ভাগ করা হয়েছিল এবং এই 4টি অঞ্চলের 4টি অফিস ছিল এবং সেখানে কিন্তু ডেপুটি মেয়র পদ সৃষ্টি করা হয়েছিল। যে কারণেই হোক পরবর্তীকালে আমার মনে হয় যে এই ভাগের ব্যাপারে কারো কোনো দ্বিমত খুব একটা থাকার মানে যৌক্তিকতা আছে বলে মনে হয় না। কারণ এটা যে কারণে করা হয়েছে যে আপনি যেটা বললেন, আয়তনের শহর বেড়েছে আপনার, আমরা আগে ঢাকা শহরেই বলতাম, এখন মেট্রোপলিটন শহর। আর আপনার এটা যেটা হচ্ছে যে জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা আরো বাড়বে। তো এগুলো যে যুক্তিটা, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেটা বলছি যে আমাদের আকাঙ্ক্ষাটা যে যেই কারণে এটা করা হলো, যে এটা করা হচ্ছে, সেই লক্ষ্যটা যাতে সমন্বয়। এরপরে যে প্রশ্নটি আসে যে এই ঢাকা সিটি কর্পোরেশন এখন উত্তর দক্ষিণ, তাদের নির্বাচনের ব্যাপারটা যত দ্রুত করা দরকার। কারণ এখন তো ঢাকা সিটি কর্পোরেশনে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই, তারা তাদের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তারা উৎসাহ পাচ্ছে না। তারা যেহেতু আর তাদের কোনো মেয়াদ নেই, তারা এই কাজে কোনো উৎসাহ পাচ্ছে না, এটাও আমরা তাদের সাথে কথা বলে দেখতে পাচ্ছি। যত শীঘ্র সম্ভব নির্বাচনের মধ্যে আমরা আশা করি যে ওই নির্বাচনের পথটা এখন সুগম হবে। এই জায়গাটা, এই কথাটা আমরা হয়তো এখানে আটকে ছিলাম, কারণ এই যে এই ধরনের একটি পদক্ষেপ নেয়, এটা কিন্তু সময় লাগে। যে মানে চাইলেই আপনি 2 ভাগ করে ফেলতে পারেন, অনেক হোমওয়ার্ক করতে হয় পেছন থেকে, এটা একটি বড় কাজ। তো মূল কাজটি হয়েছে। এখন আমি মনে করি যে খুব শীঘ্রই একটি নির্বাচনের মাধ্যমে নতুন অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা, এবং সেই ক্ষেত্রে একটু সময় হয়তো লাগবে, কারণ হুট করে অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়ে যাবে না একটি সময়ের মধ্যে। এবং আমরা হয়তো একটি আমরা আরেকটা দিকে যেতে চাচ্ছি, অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে আপনার ওই সঙ্গে আগে, আচ্ছা আপনি বলুন। আমি যে ছোট করে যেটি বলতে চাই যে এখন তো দেখেন একটা ড্যামেজ কন্ট্রোল করা হচ্ছে, একটা ড্যামেজ হয়ে গেছে, তারপর কন্ট্রোল করার ব্যবস্থা এগুলো। কিন্তু ভবিষ্যতে যাতে এরকম ড্যামেজ না হয় তার জন্য কি করতে হবে, এখানে আমার কিছু সাজেশন আছে, আমি কিছু লিখে হচ্ছে এগুলো নিয়ে। আসলে সত্যি কথা বলতে, স্টক মার্কেটের সেকেন্ডারি মার্কেট, যেটা স্টক এক্সচেঞ্জের সেকেন্ডারি মার্কেট, ইন্ডিপেন্ডেন্ট একটা মার্কেট। এখানে কিন্তু গভর্নমেন্টের ইন্টারভেনশন করার খুব একটা সুযোগ থাকে না ওপেন মার্কেট ইকোনমিতে। যারা বিনিয়োগ করবেন তাদেরকে কিন্তু বুঝে শুনে বিনিয়োগ করতে হবে, এর কোনো বিকল্প নেই। কাজে ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শুরু করে বড় বিনিয়োগকারী সবাইকে নেট অ্যাসেট ভ্যালু, পি রেশিও এবং অন্যান্য যে ইন্ডিকেটরগুলো আছে, বুঝে কোন শেয়ার উচ্চ মূল্যে, যার যে মূল্য নয় তার চেয়ে বেশি মূল্যে কেনার কোনো যৌক্তিকতা নাই। আমার সম্পদের সর্বশেষ সবকিছু জমি জমা বিক্রি করে এখানে ইনভেস্ট করার কোনো যুক্তি নেই। সেখান থেকে আমি আহ্বান জানাবো ভবিষ্যতে আমাদের কোনো ক্ষুদ্র ইনভেস্টররা, বিনিয়োগকারীরা যাতে এইভাবে ইনভেস্ট করতে না যান। কারণ এটি করতে গেলে আপনি যতই পদক্ষেপ নেন, একটা বাবল তৈরি হবেই, এবং সেই বাবল থেকে যারা স্মার্টার ইনভেস্টর, তারা একটা সুযোগ নিবে। এই বিষয়টি কিন্তু আপনি আটকাতে পারবেন না, আইনের কোথাও আটকানোর কোনো সুযোগ নেই। কারণ ম্যানিপুলেশন, যেটা আমরা কথায় বারে বারে বলি, তার কোনো আইনানুগ ডেফিনেশন নেই যার প্রেক্ষিতে আপনি কাউকে ধরে এটা ব্যবস্থা নেবেন। কাজে এটা পলিটিসাইজ হয়ে যাচ্ছে, অনেক রাজনীতিকরণ হচ্ছে। স্টক মার্কেটের সেকেন্ডারি মার্কেটকে, স্টক এক্সচেঞ্জের সেকেন্ডারি মার্কেটকে আমরা ফাইন্যান্স এন্ড ইকোনমিক্স এর মধ্যে রাখতে চাই, দেখতে চাই, এবং বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউশনের জায়গা থেকে দেখতে চাই। আপনাকে ধন্যবাদ। এর মধ্যে আমাদের কাছে আরো